আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আগামী 3 জুলাই 2024 থেকে তোমাদের সামষ্টিক মূল্যায়ন 2024 শুরু হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টি নিয়ে। তো তোমাদের সামষ্টিক মূল্যায়নের যে অধ্যায় বা যে সিলেবাসটি দেওয়া রয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে তোমাদের এই প্রত্যেকটি অধ্যায় যে পাঠগুলো যে প্রশ্ন উত্তর রয়েছে, বিভিন্ন কার্যকলাপ রয়েছে, সেগুলোর আলোচনা এবং সমাধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে সিলেবাসটি ছিল সেখানে তোমাদের বলা হয়েছিল তোমাদের 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো চলো বন্ধুরা, এখন আমরা আমাদের মেইন পাঠ্য বইয়ে ফিরে যাই। তো বন্ধুরা, এখন আমরা একটু দেখে নিব তোমাদের যে মূল্যায়ন নির্দেশক দেওয়া হয়েছিল সেটি। তো তোমাদের এখানে দেওয়া ছিল শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। তো চলো বন্ধুরা, চলে যাওয়া যাক তোমাদের এই মূল্যায়ন নির্দেশনা। তো বন্ধুরা, তোমাদের এই মূল্যায়ন নির্দেশনার মধ্যে আছে তোমাদের কিভাবে তোমরা তোমাদের অ্যাক্টিভিটিগুলো পূরণ করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিছু ইন্ডিকেটর বা যোগ্যতাগুলো দেওয়া রয়েছে। যেমন এখানে দেওয়া রয়েছে, যেমন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে সময় ও ভৌগোলিক অবস্থানের সাপেক্ষে সামাজিক কাঠামো ও এর উপাদান সমূহের পরিবর্তন অনুসরণ করতে পারা। তো এখানে তোমার এরপর আরও রয়েছে, যেমন ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আত্মপরিচয় ধারণ করা এবং সেই অনুযায়ী দায়িত্বশীল আচরণ করতে পারা। এরপরে আরও কিছু রয়েছে, যেমন প্রচলিত লিখিত উৎসের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক উপাদান থেকে তথ্য নিয়ে ইতিহাসের পট পরিবর্তন স্বরূপ উপলব্ধি করতে পারা। এরপরে আরও আছে, লিখিত উৎসের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক উপাদান থেকে ঐতিহাসিক তথ্য অনুসন্ধান করে মুক্তিযুদ্ধের সর্বস্তরের মানুষের অবদান উপলব্ধি করতে পারা। এরপরে তোমাদের আরও কিছু যোগ্যতা রয়েছে, যেমন সামাজিক কাঠামো কিভাবে বিভিন্ন সময় ও ভৌগোলিক অবস্থানের প্রেক্ষাপটে বিভিন্নভাবে গড়ে ওঠে কাজ করে তা অনুসরণ করতে পারা। এরপর তোমাদের সমাজে ব্যক্তির অবস্থান ও তার ভূমিকা বিদ্যমান সামাজিক এবং রাজনৈতিক কাঠামো দ্বারা কিভাবে নির্ধারিত হয় তা অনুসন্ধান করতে পারা। তো বন্ধুরা, তোমাদের এগুলো যে তোমাদের পাঠ্য বই রয়েছে সেগুলো যে প্রশ্নগুলো রয়েছে বা কার্যকলাপ সেগুলোর উপরে ভিত্তি করে এই যোগ্যতাগুলো নির্ধারণ করা হয়েছে। এছাড়াও তোমাদের আরও রয়েছে, যেমন প্রাকৃতিক সামাজিক পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন পর্যালোচনা করে এদের আন্তঃসম্পর্ক উদ্ঘাটন করা এবং দায়িত্বশীল আচরণ করতে পারা। এরপরে সময় ও অঞ্চল ভেদে সম্পদ ব্যবস্থার কাঠামো কিভাবে গড়ে ওঠে তা অনুসরণ করতে পারা। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের প্রধান পাঠ্য বইতে। তো বন্ধুরা, এখন আমরা শুরু করবো আমাদের মেইন পাঠ্য বই থেকে। তো বন্ধুরা, আমরা প্রথমেই যাব তোমাদের যে সিলেবাসটি দেওয়া ছিল সেখানে আমরা আজকে আমাদের প্রথম পাঠটির মধ্যে দিয়ে যাব, সেটি হচ্ছে নানা পরিচয়ে আমি। তো চলো বন্ধুরা, পাঠটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে তোমাদের নানা পরিচয় আমি তোমরা প্রথমে তোমাদের একটি যে নতুন বছরের প্রথম ক্লাস বন্ধুদের সাথে পরিচয় খেলা, তারপর তোমরা এই গল্পটি পড়ে নিবে। তারপর তোমাদের রয়েছে আত্মপরিচয় বর্ণনা, আমাদের মিল অমিল, আমি কে, আমার আত্মপরিচয়। তারপর রয়েছে তোমাদের ছেলেবেলার মুজিব। তারপর এখানে তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকাল সম্পর্কে জানতে পারবে। তো এরপরে বন্ধুরা, আমাদের প্রথম এবং প্রধান এখন যে কাজটি রয়েছে সেটি হচ্ছে বঙ্গবন্ধুর আত্মপরিচয় ছক তৈরি করি। এটি তোমাদের একটি কার্যকলাপের অংশ। তো চলো বন্ধুরা, এই কার্যকলাপের উত্তরটি আমরা একটু দেখে আসি। তো সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আজকের পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে 1 থেকে 25, মানে প্রথম পার্ট। তো বন্ধুরা, তোমাদের যে প্রশ্নটি ছিল আমরা একটু উত্তরটা দেখে নিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় নমুনা ছক। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, জন্মস্থান টুঙ্গিপাড়া, মাতা সায়রা খাতুন, বংশীয় উপাধি শেখ, ভালো গান গাইতে পারতেন, সবসময় পড়তেন, পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দেন, 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শহীদ হন, 1941 সালে মেট্রিক পাশ করেন, অসমাপ্ত আত্মজীবনী তার লেখা গ্রন্থ, শৈশবে খেলাধুলায় ছিল ব্যাপক আগ্রহ, শৈশবের ডাকনাম ছিল খোকা, পিতা শেখ লুৎফর রহমান, জন্ম 1920 সালের 17ই মার্চ।
তো বন্ধুরা এরপরে রয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের দিশারি। এখানে তোমরা রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানতে পারবে, তার পরিচয়, তার গল্প, তার জীবন কাহিনী সেগুলো জানতে পারবে। এরপরে চলো বন্ধুরা রোকেয়া সাখাওয়াতের জীবনে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, তাদের পরিচয় ছকটা একটু দেখে নেই। এখানে আরেকটি কার্যকলাপ ছিল যেখানে তোমাদের বলা হয়েছিল যে রোকেয়ার জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয় ছক তৈরি করি। তো পৃষ্ঠা নাম্বার 60, এখানে আত্মপরিচয় নমুনা ছক বেগম রোকেয়া সাখাওয়াত। ডাকনাম রুকু, বাবা ছিলেন জমিদার, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা, সুলতানাত ড্রিম তার রচনা। তিনি ভাবতেন শিক্ষাই নারীকে মুক্তি দিতে পারে। তিনি নারী সমাজের উন্নতির আদর্শ। আঞ্জুমানে খাতিয়ানে ইসলাম প্রতিষ্ঠা করেন। সাহিত্য চর্চা করতেন। স্পষ্ট ও কড়া ভাষায় লিখতেন। বহু ভাষায় পারদর্শিতা। ঐশ্বর্যের মধ্যে তার বেড়ে ওঠা। 1880 সালের 9 ডিসেম্বর জন্ম। তো বন্ধুরা এরপরে তোমাদের পৃষ্ঠা নাম্বার 9 আবার বেগম রোকেয়া সম্পর্কে একটি কার্যকলাপ রয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে যে এবারে খুশি আপা ক্লাসে এক মজার ছবি দেখালেন, গোল চাকতির মতো একটি ছকে আত্মপরিচয় তুলে ধরতে আমাদের নিজেদের বিষয়ে অনেক কিছু লেখার জায়গা রয়েছে। ক্লাসের প্রত্যেকে নিজের বিষয় সেখানে লিখলো। তো বন্ধুরা এখানে তোমরা যে রোকেয়া সাখাওয়াতের শোনে এবং বঙ্গবন্ধুর মতো যে আত্মজীবনের কাহিনী লিখেছো সেগুলো এখানে তোমাদের নিজেদের মতো নিজের আত্মজীবনের ছকটি পূরণ করতে হবে। তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো নাম মামুনুর রশিদ। নিজেকে বর্ণনার উপযোগী 3টি বিশেষণ: 1 সাহসী, 2 বিনয়ী, 3 মানবদরদী। ভাই বোনের সংখ্যা 4। জন্ম তারিখ অনুযায়ী ভাই বোনের তালিকা: 1 আব্দুল্লাহ, 2 সাদিয়া, 3 মিম। পছন্দের খাবার মাছ। যে দক্ষতা সম্পর্কে নিজে গর্বিত: যোগাযোগ ক্ষমতা। তারপর পছন্দের নাম ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ। প্রিয় চলচ্চিত্র হরিক বাজার দেশে। প্রিয় বই বাদশাহ নামদায়। প্রিয় শখ সাঁতার কাটা। প্রিয় রং সবুজ। ব্যক্তিগত নীতি: কাউকে ক্ষতি করা যাবে না। তো এখানে এখন আমরা মেইন বই চলে যাব। তো এরপরে বন্ধুরা তোমরা জানতে পারবে সামাজিক পরিচয়, তারপর মেয়েদের ফুটবল সম্পর্কে, এরপর রয়েছে ফুটবল খেলা নিয়ে অমিল খেলা, মিলে খেলা। এরপরে বন্ধুরা আমরা চলে যাব আমাদের 13 নম্বর পৃষ্ঠায়। এখানে তোমাদের যে মিল অমিলের একটি ছক দেওয়া রয়েছে, এই ছকটি পূরণ করতে হবে। তো চলো বন্ধুরা নমুনা উত্তরটি দেখা যাক। তো বন্ধুরা আমরা একটু ছকটি দেখে নেই। তো প্রথম বিষয় বা বৈশিষ্ট্য হচ্ছে জাতীয়তা। কি ধরনের মিল? একই, বাংলাদেশি। কি ধরনের অমিল? কোনো অমিল নেই। সংস্কৃতি: 17 জন বাঙালির সংস্কৃতি একই। 6 জন ক্ষুদ্র নিগোষ্ঠীর খেলোয়াড়, আলাদা সংস্কৃতির। ভাষা: সবাই বাংলা বলতে পারে। 5 জনের মাতৃভাষায় ভিন্নতা রয়েছে। ভৌগোলিক পরিচয়: দক্ষিণ এশিয়া, বাংলাদেশের ভূখণ্ডের অধিবাসী। কোনো অমিল নেই। লৈঙ্গিক পরিচয়: তারা সবাই মেয়ে। জেন্ডার: সকলে নারী। কোনো অমিল নেই। আর্থ-সামাজিক পরিচয়: একই, কোনো অমিল নেই। খাদ্যাভ্যাস: একই, কিছু খেলোয়াড়দের আলাদা খাদ্যাভ্যাস আছে। নিগোষ্ঠী: 17 জন বাঙালি এবং 6 জন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী। জাতীয় সঙ্গীত: সবারই একই, কোনো অমিল নেই। জাতীয় পতাকা, জাতীয় প্রতীক সবারও একই, কোনো অমিল নেই। এবং বর্ণ বাদামি বর্ণের, আর এখানে কোনো অমিল নেই। এর পরবর্তী পৃষ্ঠায় তোমরা জানতে পারবে বিভিন্ন ধরনের ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে। এখানে যেমন কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠীর ছবি দেওয়া রয়েছে। তারপর ভাষার জন্য ভালোবাসা। তারপর তোমরা বিভিন্ন ধরনের ভাষা, বাংলা ভাষা সহ আরো কিছু ভাষা সম্পর্কে জানতে পারবে। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যে কার্যকলাপ। এখানে 2টি ছবি দেওয়া রয়েছে। এই ছবির উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে। তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা প্রথম প্রশ্নতে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে। তো প্রথম ছবি, এটিতে একটি বসত বাড়ি দেখা যাচ্ছে। বসত বাড়ির সামনে একটি নদী এবং কিছু গাছপালা দেখা যাচ্ছে। এরপর দ্বিতীয় ছবি, এটিতে বাংলাদেশের মানচিত্র দেখানো হয়েছে। মানচিত্রে বিভিন্ন জেলার নাম এবং সেসব জেলায় অবস্থিত বিভিন্ন শিল্পের নাম লেখা আছে। এরপর ছবি দুটির মধ্যে কি কি পার্থক্য দেখা যাচ্ছে। প্রথম ছবিটি একটি নির্দিষ্ট স্থানের বাস্তব চিত্র, যেখানে দ্বিতীয় ছবিটি সমগ্র বাংলাদেশের প্রতীকী চিত্র।
প্রথম ছবিটি একটি বসতবাড়ি ও তার আশপাশের পরিবেশ দেখায়, যেখানে দ্বিতীয় ছবিটি বাংলাদেশের বিভিন্ন জেলা ও শৈশব জেলা শিল্পের তথ্য প্রদান করে। প্রথম ছবিটি দর্শককে একটি নির্দিষ্ট স্থানের অনুভূতি দেয়, যেখানে দ্বিতীয় ছবিটি দর্শককে সমগ্র দেশের ধারণা দেয়। প্রথম ছবিটি একটি নির্দিষ্ট স্থান সম্পর্কে সীমিত তথ্য প্রদান করে, যেখানে দ্বিতীয় ছবিটি দেশের বিভিন্ন জেলা ও সেসব জেলার শিল্প সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। তো এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় আরও কিছু কার্যকলাপ দেওয়া রয়েছে। তো চলো বন্ধুরা এর উত্তরটি আমরা একটু দেখে আসি। তো বন্ধুরা সেখানে একটি ছকটি পূরণ করতে বলা হয়েছিল। তো এখানে প্রথম আর দ্বিতীয় ছবিতে যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের লিখতে বলা হয়েছে। তো প্রথম ছবির উপাদান: হাতে আঁকা প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, নদী, একটি কাঁচা ঘর, দূরের একটি নদী। দ্বিতীয় ছবির উপাদান: বাংলাদেশের মানচিত্র, স্কেল, দিক, দেশের বিভিন্ন জেলায় শিল্পায়নের অবস্থানগত চিত্র, বঙ্গোপসাগর দক্ষিণে অবস্থিত। তো এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী পৃষ্ঠাগুলোতে। তো বন্ধুরা এখানে তোমরা রাজার আস্তাবল সম্পর্কে জানতে পারবে। এখানে একটি গল্প দেওয়া রয়েছে। তারপরে আমাদের আমরা চলে যাব পরবর্তী যে পৃষ্ঠায়, 19 নম্বর পৃষ্ঠায় তোমাদের এখানে বৃহৎ ও ক্ষুদ্র স্কেলে মানচিত্র সম্পর্কে কিছু ধারণা দেওয়া হবে। এরপরে তোমাদের এখানে বাংলাদেশের মানচিত্র দেওয়া রয়েছে। তো এরপর তোমাদের এখানে বাংলাদেশে যে চট্টগ্রাম বিভাগের একটু ভূমিরূপ মানচিত্র দেওয়া রয়েছে, এখানে কি কি আছে তোমরা সেগুলো ধারণা নিতে পারবে। তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কাজে। তো এখানে 24 পৃষ্ঠার উপরে ভিত্তি করে কিছু কার্যকলাপ রয়েছে। তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো এখানে তোমাদের বলা হয়েছিল একটি ছক পূরণ করতে। তো বন্ধুরা এখানে নমুনা উত্তরটি দেওয়া রয়েছে। তো নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ: 1 নম্বর, আমার প্রিয় শখ গান শোনা এবং রবীন্দ্রসঙ্গীত শোনা, তবে তাদের অন্যকে ডিস্টার্ব না করে গান শুনবো। 2, আমি ফুটবল খেলতে ভালোবাসি, তবে পুরো মাঠ দখল করা খেলা যাবে না। 3, আমার প্রিয় নেতা ক, আমি তার আদর্শ অনুসরণ করি, এক্ষেত্রে অন্যকে কে মানতে বাধ্য করা যাবে না। 4, আমি একজন নিরামিষ ভোজী, তাই আমার খাদ্যাভ্যাসের জন্য পরিবেশ বুঝে খাবার গ্রহণ করব। 5, আমি শিক্ষক হতে চাই, কাজেই আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এবং অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ: 1, কেউ নজরুল সঙ্গীত পছন্দ করে ও শোনে, তাকে তার পছন্দের গান শোনাতে বাধা সৃষ্টি করা যাবে না। 2, কেউ ক্রিকেট খেলতে পারে, তার খেলায় সমস্যা না করে মাঠ ভাগাভাগি করে খেলতে হবে। 3, একজনের প্রিয় নেতা তিনি কে অনুসরণ করেন, তাকে এর অনুসরণ ত্যাগ করতে বাধা করা যাবে না। 4, অন্য কেউ মাংস মাছ খায়, তার খাদ্যাভ্যাস বলাতে জোর করা যাবে না বা তাকে জোর করে নিরামিষ খাওয়ানো যাবে না। 5, যে কেউ অন্য কোনো পেশায় যেতে চাইলে তাকে নিরুৎসাহিত করা যাবে না। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে তোমাদের পরবর্তী পার্ট সক্রিয় নাগরিক ক্লাব, যেটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 26 থেকে। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। আর তোমরা যদি এমন আরও যদি নির্দেশনা বা প্রশ্ন নিয়ে নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।